দর্শকরা, আজকে পঞ্চায়েতের 3 নম্বর পর্বে আমরা এসেছি। তো 3 নম্বর পর্বে আমি একটু আপনাদেরকে চিত্র তুলে ধরবো, সুনাইয়ের একটা নির্বাচনের চিত্র তুলে ধরবো। সুনাই যে বিধানসভা আসনটা, এটা এবার আয়তনে অনেকটা বড় হয়েছে এবং 4টা জেলা পরিষদ রয়েছে, আপনারা জানেন। এই 4টা জেলা পরিষদের মধ্যে আজকে আমি যে জেলা পরিষদটার দিকে আলোকপাত করব, সেটা হলো দিদারকুশ নকদিরগ্রাম জেলা পরিষদ। আগে যেটাকে পূর্ব সুনাই বলা হতো, সেটা এখন নাম পরিবর্তন হয়েছে দিদারকুশ নকদিরগ্রাম জেলা পরিষদ। এই জেলা পরিষদে 5টি গাঁও পঞ্চায়েত রয়েছে। এই 5টি গাঁও পঞ্চায়েত হলো দিদারকুশ, কচুদরম, বাউরিকান্দি, স্বাধীনবাজার, নকদিরগ্রাম। তো আগে নতুন রামনগর জিপিটা ছিল, সেটার একটা অংশ লক্ষ্মীপুরে চলে গেছে এবং নতুন রামনগরের যে লক্ষ্মীপুর যাওয়া অংশটি বাদ দিয়ে বাকি অংশটিকে নিয়ে কচুদরম স্বাধীনবাজার জিপি তৈরি হয়েছে। তো এই যে জেলা পরিষদটি, এটি জনসংখ্যা হলো প্রায় 48,000, মাফ করবেন, ভোটার হলো 48,000। এর মধ্যে 40,000ই মুসলমান ভোটার, 9,000 হিন্দু ভোটার রয়েছেন। অর্থাৎ এটি একটি সংখ্যালঘু অধ্যুষিত আসন এবং এই আসনে লড়াইটা হচ্ছে কংগ্রেস ও অগপর মধ্যে। অগপর এখানে একজন প্রার্থী আছেন এবং অগপর জোট যেটা এখানে লড়ছে, বিজেপির সমর্থনে সেটা লড়ছে। কিন্তু এই আসনের যে জনবিন্যাস, এই জনবিন্যাসে এখানে কংগ্রেস এগিয়ে রয়েছে, কথা আমি নির্দ্বিধায় বলতে পারি। কারণ অগপ এখানে তেমনভাবে জনভিত্তি তৈরি করতে পারছে না। আর এটা বিজেপির যে কিছুটা ভোটের সম্বল ছিল হিন্দু এলাকায়, সেই ভোটটার সঙ্গে কিছু মুসলমান ভোট হয়তো জুড়বে, কিন্তু এখানে কংগ্রেস ক্লিন সুইপ করার সম্ভাবনা রয়েছে, এটা পরিষ্কার আমরা যেটা অনুধাবন করলাম। তো এখানে কংগ্রেসের কংগ্রেস কেন এখানে মজবুত হয়েছে? কারণ এখানে দীর্ঘদিনে কংগ্রেসের একটা সংগঠন রয়েছে। কংগ্রেসের যার সমস্যা এখানে রয়েছে, যারা টিকিট থেকে বঞ্চিত হয়েছেন, তারা হয়তো কিছুটা ভোট নষ্ট করার চেষ্টা করতে পারেন, কিন্তু করলেও এটা এমন একটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ আসন, যেখানে ধরুন 5-6 হাজার ভোটও যদি নষ্ট হয়, তাহলেও এখানে তেমন কোনো ক্ষতি কংগ্রেসের হবে না। আর এখানে কংগ্রেসের যিনি প্রার্থী হচ্ছেন শাহিন আহমেদ লস্কর এনএসওয়াই থেকে রাজনীতি শুরু করেছেন এবং এলাকায় তাদের যেখানে তারা একটা প্রতিষ্ঠিত পরিবার এবং তাদের যে গোষ্ঠী, বাবা কাকা মিলে একটা বিশাল গোষ্ঠী এবং তাদের একটা প্রতিপত্তি রয়েছে এলাকায়। তো এখানে কংগ্রেস একটা ভালো, এখানে কংগ্রেস একতরফাভাবে এগিয়েছে বলা যায়। অগপা যাকে প্রার্থী করেছে তিনি স্বল্প পরিচিত, রাজনীতি কম বোঝেন। তো এরকম একজন প্রার্থীকে কংগ্রেসের বিরুদ্ধে দাঁড় করিয়ে এখানে বিজেপি অগপর জোট যে খুব একটা ফায়দা তুলতে পারবে এমন কোনো লক্ষণ এখানে দেখা যাচ্ছে না। অর্থাৎ সুনাই বিধানসভা আসনের এই যে দিদারকুশ নকদিরগ্রাম যে জিপিটা, এটা এক কথায় কিন্তু আজকে যদি ভোট হয়, কংগ্রেস কিন্তু এগিয়ে আছে। জানি না আগামী কয়েকদিনে, কালকে মুখ্যমন্ত্রীর জনসভা আছে, এরপর কি হতে পারে সেটা পরের প্রশ্ন। তো আমরা একটু প্রার্থী শাহিন আহমেদ লস্কর কি বললেন একটু আমরা শুনে নিই। পঞ্চায়েতের এই যে একটা উন্মাদনা চলছে, তো আমরা সেই সূত্র ধরে আমরা এখন এসে পৌঁছেছি। এটা আগে ছিল পূর্ব সুনাই, এখন এটার নাম হয়েছে দিদারকুশ নকদিরগ্রাম জেলা পরিষদ। এই আসনটা আগে পূর্ব সুনাই বলা হতো, এখন কিছু ডিলিমিটেশনের পর কিছু নতুন এলাকা সংযোজিত হয়েছে, কিছু এলাকা বেরিয়ে গেছে। তো এরকম একটা আবহে আমরা এখানে এসেছি এবং আমরা এখানে এসেছি এখন এই আসনের কংগ্রেস প্রার্থী শাহিন আহমেদ লস্করের বাড়িতে। তো শাহিন আহমেদ লস্কর কংগ্রেস প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং আমরা এখন তার কাছে জানতে চাইব তার যে রাজনৈতিক জীবন বা এই এলাকার জন্য তার যে দায়বদ্ধতা, এই এলাকায় তার জেতার সম্ভাবনা কতটুকু, এখানে কংগ্রেসের টিকিট নিয়ে যে উন্মাদনা হয়ে গেল, যে একটা না ধরনের অভিযোগ উঠলো, এর প্রভাব কতটুকু পড়বে, এই সমস্ত রাজনৈতিক বিষয়কে আমরা এখানে আনছি। এখানে তার প্রতিদ্বন্দ্বীকে এখানে এই আসনে বিজেপি প্রার্থীদের নিয়ে এই আসনের ভোটারের সংখ্যা হলো 48,041 এবং এখানে প্রায় 40,000-এর মতো মুসলমান ভোটার এবং 9,000-এর মতো হিন্দু ভোটার। তাই এখানে বিজেপি জোট এখানে প্রার্থী করেছে অগপ প্রার্থী হয়েছেন এখানে। তো সুতরাং লড়াই একটা জায়গা প্রস্তুত আছে কি না বা এসব আমরা তার কাছ থেকে জানবো।
অনেক অনেক ধন্যবাদ যে আপনি আমাদেরকে সাক্ষাৎকার দিচ্ছেন। তো প্রথমে আপনি বলুন যে এই এলাকা মানুষের সঙ্গে আপনার সম্পর্ক এবং আপনার রাজনৈতিক যে আপনার যে জীবন সে সম্পর্কে খুব সংক্ষেপে একটু আপনি বলুন। আসলে আমি বিগত 7-8 বছর থেকে এই এলাকায়, আমি এই এলাকার যারা আমার ভোটাররা বা জনসাধারণ রয়েছেন, আমি বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন সময়, বিভিন্ন আপদে বিপদে, বিভিন্ন ক্ষেত্রে আমি ওনাদের পাশে থাকার চেষ্টা করে গেছি। এবং এই চলার পথে আমি যদিও এর আগে অ্যাকচুয়ালি আমি বর্তমানে এই এলাকারই মঙ্গলপুর বোয়ালি হাওয়ার কোঅপারেটিভ সোসাইটি যেটা, সেই সোসাইটির চেয়ারম্যানও আমি, কোঅপারেটিভ সোসাইটি। তো বিগত 2024 সালে আমি চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম। আর সেই নির্বাচনে যেটা ভোট কাস্ট হয়েছিল, কাস্টিংয়ের 85% ভোট আমার পক্ষে এসেছিল। এই এলাকারই জনসাধারণ আমাকে এই ভালোবাসা দিয়েছিলেন। আর এর আগে থেকেও আমি দীর্ঘদিন থেকে, যদিও আমি রাজনীতি কোনো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করিনি, কিন্তু আমি কিন্তু সর্বদা মানুষের পাশে থাকা আমি ভালোবাসতাম। এখন আমি ভালোবাসি। আমি ছোটবেলা থেকেই আমি মানে মানুষের পাশে থাকা, মানুষের সাথে মিশে থাকা, মানুষের কোনো আপদে বিপদে সাহায্য সহায়তা করার একটা মানে প্রবণতা আমার মধ্যে আছে। কংগ্রেস টিকিট আপনি কিভাবে পেয়ে গেলেন? অনেকে তো অনেক কথা বলে। কংগ্রেস টিকিটটা অ্যাকচুয়ালি আমি 2005 সাল থেকে এনএসইউয়ের সাথে জড়িত। আমি খাঁচার কলেজে এনএসইউয়ে করেছি। আমি নির্বাচনও, কলেজ স্টুডেন্ট ইউনিয়নের নির্বাচনও প্রতিদ্বন্দ্বিতা করেছি। আমি 2011 সালে আমি এনএসইউয়ে 23 সাল অবধি আমি যুব কংগ্রেসের ডিস্ট্রিক্ট কমিটির জেনারেল সেক্রেটারিও ছিলাম। বর্তমানে আমি আসাম প্রদেশ কংগ্রেস কমিটি সংখ্যালঘু বিভাগের সাধারণ সম্পাদক। আরও আমার দলীয় আমার ভাইয়েরা যারা প্রার্থিত্ব চেয়েছিলেন এই কংগ্রেস দল থেকে, আরও 2-3 জন চেয়েছিলেন, আমিও চেয়েছিলাম। দল এই অবজারভার পাঠিয়ে ফিল্ডের অবস্থার উপরে বিবেচনা করে আমাকে প্রার্থিত্ব দিয়েছে। আপনার কি কোনো বড় নেতার সুপারিশ আছে আপনার প্রার্থী? না, সুপারিশ তো নেই। আমি জনতাই আমার সুপারিশকারী। দল যখন সার্ভে করেছে, সেটা আপনারা আমার দলীয় নেতৃত্বের সাথে যদি আলোচনা করেন বুঝতে পারবেন। যখন সার্ভে করা হয়েছিল তখন এই সার্ভের উপরেই ভিত্তি করে আমাকে টিকিট দেওয়া হয়েছে, দলীয় মনোনয়ন। কিন্তু আপনি তো যথেষ্ট ইয়াং এজের তরুণ, আপনার থেকে সিনিয়র অনেক কংগ্রেসীরা আছেন এই এলাকায়, তো তাদের না দিয়ে আপনাকে দেওয়ার থেকে আপনার জনসমর্থন অন্য কিছু আছে? না, অ্যাকচুয়ালি আরও 2 জন যারা চেয়েছিলেন তারাও মানে এই আমার সমবয়সী। কেউ আমার আগে কংগ্রেসে ছিল বলে আমার মনে হয় না, কারণ ওনারা যখন রাজনীতিতে আসেন নাই তখন থেকে আমরা এনএসইউয়ের সাথে জড়িত। একটা কথা। 2 নম্বর কথা হলো সুপারিশ বলতে, সুপারিশ না, এই জনসাধারণের সুপারিশ, এই দলীয় নেতৃত্ব আমাকে মানুষের। আচ্ছা, আপনি এই আসনে ধরুন আপনি জিতলেন, তারপর আপনার প্রথম কাজ কি হবে? আমার প্রথম কাজ হবে এই এলাকায় সামাজিক ন্যায় প্রতিষ্ঠা করা। কারণ আপনারা জানেন যে পঞ্চায়েতে অনেক সময় দুর্নীতির একটা, সবাই জানে পঞ্চায়েত রাজে দুর্নীতি হয়। আর আজকে মানুষ আমার পক্ষে আসার মূল কারণ হচ্ছে মানুষ আমাকে খুব ভালো করে জানে যে শাহীন যদি নির্বাচিত হয়, তাহলে অন্তত পক্ষে এই সমস্ত জিনিসের বিরোধিতা, এই সমস্ত এই যে আমরা সবার জানা যেগুলা দুর্নীতি, এই সমস্ত অন্তত পক্ষে কিছুটা হলেও দুর্নীতিমুক্ত করবেন বলে একটা মানুষেও আশা করেন। আর সেই আশাগুলোই আমি পুঁজি করে এগিয়ে যেতে চাই, ভবিষ্যতে চেষ্টাও করে যাব মানুষের ভালো কিছু করার। এই যে আপনি কত ভোটে জিতবেন আপনি আশা করছেন? ভোটটা তো কেউ বলছেন 20,000, কেউ বলছেন কাছাড় জেলার মধ্যে সর্বাধিক ভোটে জিতবো। আর আমি তো চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমি মনোনয়নপত্র জমা দেওয়ার পর বা স্ক্রুটিনি হওয়ার পর থেকে আজকে অবধি আমি রাত্রে 12টা-1টা পর্যন্ত প্রচার কার্য বিভিন্নভাবে চালিয়ে যাচ্ছি। আমি চেষ্টা করছি 50,000 মানুষের সাথে দেখা করার, প্রায় 48,000 সামথিং আমি দেখা করার চেষ্টা করছি। কিন্তু সবাই সাথে দেখা যদিও হচ্ছে না, আমি এখনো সময় বাকি রয়েছে, চেষ্টা চালিয়ে যাচ্ছি।
আর বাকি বুটে কত বুটের ব্যবধানে জিতবো সেটা তো জনতার উপর নির্ভর। তার মানে আপনার কথা বোঝা গেল যে আপনি অগপ বিজেপি জোটের প্রার্থীকে আপনি আমি না, শুধু আপনারা যদি একটু কষ্ট করে 2-4টা এলাকায় গিয়ে যদি খবর নিয়ে দেখেন তাহলে আপনারাই বলবেন, আমি বলার তো সুন্দর হবে না, আপনারা নিজে পরীক্ষা করে দেখতে পারেন। দর্শকরা আপনারা শাহিন আহমেদ নস্করের কাছ থেকে শুনলেন তার যে কিভাবে তিনি জনগণের কাছে সাড়া পাচ্ছেন, এবং আমরা এখানে আসার পর আমরা যেটা দেখতে পাচ্ছি যেখানে বিজেপি এবং অগপ জোটের যিনি প্রার্থী আছেন এবং তিনি সেই প্রার্থীকে ধর্তব্যের মধ্যেই আনছেন না শাহিদ, এবং তার মধ্যে তিনি একতরফাভাবে জয়ী হবেন এবং জনগণের ভালোবাসা তার সঙ্গে আছে। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি আপনার ভোটারদের প্রতি কোনো বার্তা দিতে পারেন তাহলে একটু। বার্তা একটাই, যে আমি আপনারা প্রায় 48,000-এর মতো ভোটার, আমি আপনাদের পাশে যাওয়ার প্রচণ্ডভাবে চেষ্টা করে যাচ্ছি। আমি যেহেতু এলাকা অনেক বড়, আমি প্রত্যেকের সাথে দেখা নাও হতে পারে, প্রতিজন ভোটারের সাথে হয়তো আমার দেখা নাও হতে পারে, তাই আমি সবার কাছে বিনম্রভাবে অনুরোধ করছি যে আপনারা সবাই, যার সাথে দেখা হয়েছে নাও হয়েছে, আপনারা সবাই আমার পক্ষে ভোটদান করবেন, এই আবেদন রাখি। দর্শকরা, এই যে আপনারা যেটা বললেন, যেটা দেখলেন, এই জায়গায় দাঁড়িয়ে এখন এই যে জিপিগুলোর কথা বলা হচ্ছে, এই জিপিগুলোতে প্রত্যেকটি জিপি যেহেতু সংখ্যালঘু অধ্যুষিত এবং এবার ওয়াকফ বিলের একটা প্রভাব পড়েছে। এবার এখন পর্যন্ত যেটা বোঝা যাচ্ছে যে সংখ্যালঘু এলাকায় বিজেপি যে আগের যাও একটা জনভিত্তি তৈরি করেছিল সেটা কিন্তু এবার আর লক্ষ্য করা যাচ্ছে না। ওয়াকফ বিল একটা বিরাট প্রভাব ফেলবে। তো সব মিলিয়ে আমি বলতে পারি যে চারটি যদি আপনি জেলা পরিষদ ধরেন তাহলে দিদারকুশ, নকদির গ্রামে অবশ্যই অ্যাডভান্টেজ কংগ্রেস। নমস্কার।